আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টির তোড়ে হ্যারিকেনের আলো প্রায় নিভু নিভু। মুর্দা খোলা গোরস্থানের পুরনো কবরগুলো বৃষ্টির পানিতে ধুয়ে যাচ্ছে। একটা শেয়ালও আজ ডাকছে না। ব্যাঙের ডাকও একদম বন্ধ হয়ে গেছে। গোরস্থানের মাঝখানে একটা বাঁশের খাটিয়ার ওপর সাদা কাফনে মোড়ানো একটা লাশ রাখা। আরিফ আর সেলিম হাঁটু সমান কাদায় দাঁড়িয়ে কোদাল চালিয়ে একটা নতুন কবর খুঁড়ছে। হ্যাঁ ওস্তাদ, এই দেওয়ার ইসলাসটা গ্রামের মসজিদে না রাইখা এই রাইতে এইখানে দাফন করার কি দরকার আছিল? চেয়ারম্যান সাহেব তো আমাকে বলির পাঠা বানাইলো। চুপ কইরা মাটি কাটছেলি। এই লাশ সাধারণ না। তুই দেখোস নাই, আসরের পর যখন লাশটা নদী থাইকা তুলল, তখন গ্রামের কুকুরগুলা কেমনে কান্তা ছিল। হুজুর জানাজা পড়াইতে রাজি হয় নাই, কইছে এই লাশের গায়ে মানুষের কোনো গন্ধ নাই। লাশটা 3 দিন ধরে নদীতে ভাসছিল বলেই ধারণা করা হচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, লাশটা এতটুকু পচেনি বা ফোলেনি, বরং লাশের কাছ থেকে পুরনো চামেলি ফুলের একটা তীব্র মাতাল করা সুবাস আসছিল, যা সাধারণত গোরস্থানে খুব অশুভ লক্ষণ হিসেবে ধরা হয়। হঠাৎ সেলিমের কোদালটা মাটির নিচে শক্ত কিছুতে আটকে গেল। একটা খটাস করে আওয়াজ হলো। উস্তাদ, নিচে কি জানি শক্ত ঠেকতাছে, পাথর নাকি? আরিফ কোদাল সরিয়ে হাত দিয়ে কাদা সরাতেই দেখল সেখানে কোনো পাথর নেই, বরং একটা পুরনো কবরের ছাদের বাঁশ বেরিয়ে পড়েছে। তার মানে তারা ভুল করে একটা পুরনো কবরের ওপর নতুন কবর খুঁড়ছে। ইন্নানিল্লাহ, এইটা তো আরেকজনের কবর। মাটি চাবা বেছেলি, পাশে আরেকটা খুঁড়তে হইব। উস্তাদ উস্তাদ, ওই দেখেন লাশটা। হ্যাঁ, কি হইতে লাশের? বাতাস তো উত্তর দিক থেকে দিতেছে, কিন্তু লাশের কাফনের কাপড় তো দক্ষিণ দিকে উঠতেছে। আর খাটিয়াটা একটু আগে ওই কদম গাছটার নিচে আসিল না, এখন দেখেন 3 হাত আগায় আইলো কেমনে? আরিফ দ্রুত হ্যারিকেনটা তুলে খাটিয়ার দিকে এগুলো। খাটিয়াটা তাদের ঘোরা কবরের অনেকটা কাছাকাছি চলে এসেছে। বৃষ্টির পানিতে কাফনের কাপড় ভিজে শরীরের সাথে লেপ্টে আছে, কিন্তু আরিফের চোখ আটকে গেল লাশের বুকের দিকে। ভিজে যাওয়া কাফনের নিচে লাশের বুকটা একবার ধীরে ধীরে ফুলে উঠছে, আবার নামছে, যেন লাশটা নিঃশ্বাস নিচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেলিম, ভয় পাইস না। লাশের পেটে গ্যাস জমলে অনেক সময় এমন হয়। তাড়াতাড়ি এইখানের মাটি সরা। আইজ রাইতেই এই আপদ মাটির নিচে পুঁততে হইব। সেলিম এবার কোনো প্রশ্ন না করে পাগলের মতো মাটি কাটতে শুরু করলো। তার একটাই উদ্দেশ্য, যত দ্রুত সম্ভব কাজ শেষ করে এই অভিশপ্ত জায়গা থেকে পালানো। আধা ঘন্টার মধ্যে কবর খোঁড়া শেষ হলো। আরিফ এবং সেলিম খাটিয়ার 2 পাশে দাঁড়ালো, লাশটা ধরাধরি করে কবরে নামানোর জন্য। নে, বিসমিল্লাহ কইরা ধর। তারা দুজনে মিলে লাশের নিচে হাত দিয়ে তুলতে গেল, কিন্তু এ কি? লাশটা মনে হচ্ছে যেন 1 টন ওজনের লোহার টুকরো। সেলিম তার সর্বশক্তি দিয়ে টানল, কিন্তু লাশটা 1 ইঞ্চিও নড়ল না। উস্তাদ, এইটা তো মানুষের ওজন না। আমার হাতের রক ফাইটা যাইতাছে, কিন্তু লাশটা তো নড়েই না। জোর দে সেলিম, এইটা শয়তানের ধোকা। ও মাটির নিচে যাইতে চায় না, কিন্তু আইসকা ওরে আমি পুইতা তবেই যামু। নে, হাত লাগা। তারা দুজনে মিলে প্রাণপণ শক্তিতে হ্যাচকা টান দিতেই লাশটা শূন্যে ভেসে উঠল, কিন্তু তোলার সময় সেলিমের হাত পিছলে লাশের কাফনের ভেতর ঢুকে সরাসরি ঠান্ডা চামড়ায় গিয়ে লাগলো। সেলিমের মনে হলো সে কোনো বরফের টুকরো নয়, বরং জ্যান্ত সাপের গায়ে হাত দিয়েছে। লাশটার গা বরফের মতো ঠান্ডা হলেও চামড়ার নিচে মাংসপেশিগুলো
যেন সাপের মতো কিলবিল করছে। কোনো মতে তারা লাশটাকে কবরের ভেতরে নামালো। ইসলামী নিয়ম অনুযায়ী কবরে রাখার পর লাশের মাথার দিকে এবং পায়ের দিকের কাফনের গিঁট খুলে দিতে হয়। আরিফ কবরের ভেতরে নামলো গিঁট খোলার জন্য। তুই হ্যারিকেনটা নিচে ধর সেলিম, আমি মাথার গিটটা খুইলা দিতাছি। সেলিম কাঁপতে কাঁপতে কবরের ওপর থেকে হ্যারিকেনটা নিচের দিকে ধরল। আরিফ লাশের মাথার কাছে বসে বিসমিল্লাহ বলে মাথার কাফনের গিঁটটা খুলল। কাফনের কাপড়টা মুখ থেকে সরে গেল। ঠিক সেই মুহূর্তে আকাশে বিকট শব্দে একটা বাজ পড়ল এবং বিদ্যুতের আলোয় পুরো গোরস্থান দিনের মতো আলোকিত হয়ে উঠল। আর সেই আলোতে আরিফ যা দেখল তাতে তার মতো শক্ত মানুষের কলিজাও শুকিয়ে গেল। লাশটার চোখ দুটো খোলা, শুধু খোলা নয়, চোখ দুটোতে কোনো কালো মণি নেই, পুরোটাই ঘোলাটে সাদা। আর সেই সাদা চোখ দুটো সোজা আরিফের দিকে তাকিয়ে আছে। লাশের ঠোঁটের কোণে একটা বাঁকা বীভৎস হাসি। অবাক করা বিষয় হলো লাশের মুখটা মানুষের মতো হলেও তার দাঁতগুলো সাধারণ মানুষের মতো নয়, বরং কুকুরের মতো তীক্ষ্ণ এবং ধারালো। হ্যাঁ সেলিম, মাটিওয়ালা জলদি! কিন্তু আরিফ কবরের বাইরে আসার আগেই লাশের ডান হাতটা কাফন পুরে সাপের মতো ছিটকে বেরিয়ে এলো এবং প্রচণ্ড শক্তিতে আরিফের ডান পায়ের গোড়ালি চেপে ধরল। হাতের নখগুলো এত বড় এবং ধারালো যে আরিফের চামড়া পুড়ে রক্ত বেরিয়ে এলো। মাটি মাটি দিস না, আমার আমার খিদা লাগছে, তোরে খাবো। হ্যাঁ উস্তাদ! সেলিম হ্যারিকেনটা কবরের পাশে ফেলে দিয়ে আরিফের হাত ধরে প্রাণপণে ওপরের দিকে টানতে শুরু করলো। কিন্তু লাশের শক্তি অমানবিক, সেই আরিফকে কবরের নরম কাদার দিকে টেনে নিয়ে যাচ্ছে। আরিফের হাঁটু পর্যন্ত কাদার নিচে চলে গেছে। সেলিম, তুই পালা, আমারে ছাড়বো না, এটা ঘোর পিশাচ, তুই পালা সেলিম, তুই পালা। হ্যাঁ না উস্তাদ, আমি আপনার রাইখা যাবো না। আইসকা মইরা গেলে দুইজনে একসাথে মরবো। লাশটা এবার কবরের ভেতর উঠে বসার চেষ্টা করছে। তার মুখ থেকে গল গল করে কালো রঙের দুর্গন্ধযুক্ত রক্ত বের হচ্ছে এবং সে আরিফের পায়ের দিকে কামড় বসানোর জন্য তার বীভৎস মুখটা এগিয়ে আনছে। আরিফ কবরের কাদায় অর্ধেক ডুবে আছে। গোর পিশাচের বরফের মতো ঠান্ডা তীক্ষ্ণ নখওয়ালা হাত তার পায়ের গোড়ালি ফুঁড়ে ভেতরে ঢুকে গেছে। পিশাচটা তার বীভৎস কুকুরের মতো দাঁত বের করে আরিফের পায়ের দিকে কামড় বসাতে আসছে। ওপর থেকে সেলিম আরিফের দুই হাত ধরে প্রাণপণে টানছে, কিন্তু পিশাচের শক্তির কাছে সে কিছুই না। গরম রক্ত, কতদিন খাই না, আজ তোর গোস্ত দিয়া খিদা মিটামো। আহ আহ সেলিম, আমার পা অবশ হয়ে যাইতেছে, তুই আমারে সাইনাতে, ওর নজর তোর দিকে পড়ার আগে তুই ভাইয়া যা। হ্যাঁ না উস্তাদ, আমি আমি আর আগের মতো বেইমান না। আপনার রাইখা আমি এক পাও যাবো না। সেলিম এক হাত দিয়ে আরিফকে ধরে রেখে অন্য হাত দিয়ে পাশে পড়ে থাকা লোহার কোদালটা তুলে নিল। তারপর সর্বশক্তি দিয়ে কোদালটা পিশাচের সেই মৃত হাতের ওপর কোপ বসালো। হঠাৎ করে একটা বিকট শব্দ হলো, যেন কোনো শক্ত পাথরের লোহায় আঘাত করেছে। পিশাচের হাত কাটল না, উল্টো কোদালের বাট ভেঙে সেলিমের হাত থেকে ছিটকে পড়ে গেল। পিশাচটা এবার মাথা তুলে ঘোলাটে সাদা চোখ দিয়ে সেলিমের দিকে তাকালো। লোহা দিয়ে আমারে কাটবি? আমি তো মইরাই আছি, আয় তুইও আয় নিছে। পিশাচটা আরিফের পা এক হাতে আটকে রেখে অন্য হাতটা সাপের মতো লম্বা করে সেলিমের গলার দিকে বাড়িয়ে দিল। সেলিম ভয়ে জমে গেছে, তার নড়ার কোনো শক্তি নেই।
ঠিক সেই মুহূর্তে হঠাৎ অন্ধকারের বুক চিরে একটা জ্বলন্ত মশাল শূন্যে উড়ে এসে সোজা কবরের ভেতরে পিশাচটার গায়ের ওপর পড়ল। কাফনের কাপড়ে আগুন ধরে গেল, আর সেই সাথে পিশাচটা এমন এক বীভৎস চিৎকার করে উঠল যা কোনো মানুষের গলা দিয়ে বের হওয়া সম্ভব নয়। খবরদার নাপাক শয়তান, জিন্দা মানুষের মাংসে দাঁত বসাইলে তোর হাত দিয়ে আমি ছাই বানায়া দিমু। সেলিম পেছনে তাকিয়ে দেখল কালু ফকির দাঁড়িয়ে আছে, তার এক হাতে একটা লম্বা লোহার ত্রিশূল। কালু ফকির দৌড়ে এসে কবরের পাশে দাঁড়িয়ে পকেট থেকে এক মুঠো পরা সর্ষে বের করে পিশাচের চোখে মুখে ছুঁড়ে মারল। ইয়া কাহার বুইদা ছাই হ। সর্ষেগুলো পিশাচের গায়ে লাগতেই যেন বোমার মতো ফুটতে শুরু করলো। পিশাচটা যন্ত্রণায় গোংরাতে গোংরাতে আরিফের পা ছেড়ে দিয়ে কবরের কাদার ভেতর গুটিসুটি মেরে গেল। সেলিম, চান দে, তোর ওস্তাদরে চান দে এখনই। সেলিম এক হ্যাচকা টানে আরিফকে কবরের ভেতর থেকে ওপরে তুলে আনলো। আরিফের পা থেকে গল গল করে কালো রঙের দুর্গন্ধযুক্ত রক্ত বের হচ্ছে। সে ব্যথায় জ্ঞান হারানোর উপক্রম। ফকির বাবা, এইটা কি জিনিস? এইটা সাধারণ লাশ না আরিফ, এইটা গোর পিশাচ। কেউ হয়তো জাদু টোনা কইরা এই পিশাচ রে লাশের ভিতর ঢুকাইয়া নদীতে ভাসায়া দিছিল। এই হারামজাদা আইজ রাইতে তোগো খাইয়া এই গোরস্থানে আস্তানা করব। কবরের ভেতর থেকে পিশাচটা আবার গোংরাতে শুরু করেছে। আগুন নিভে গেছে বৃষ্টির পানিতে। সে এবার দুই হাতে কবরের মাটি খামচে ওপরে ওঠার চেষ্টা করছে। তার মুখ দিয়ে কালো ফেনা বের হচ্ছে। ওরে আইজ রাইতেই এই কবরে দাফন করতে হইব, নাইলে কাইল থাইকা গ্রামের একটা মানুষ রেওয়ার জিন্দা রাখবো না। আব, কেমনে দাফন করমু? ও তো উইট হাইতাছে। সেলিম, তোর উস্তাদ জখম হইছে, সে আর পারবো না, কাজটা তোরেই করতে হইব। আব, আমারে উস্তাদ? হ, আমি উপর থাইকা বন্ধনের মন্ত্র পড়মু। মন্ত্র পড়া শেষ না হওয়া পর্যন্ত তুই কবরের নিচে নামবি। ওর বুকের ঠিক মাঝখানে এই ত্রিশূলটা সর্বশক্তি দিয়া পুইতা দিবি। একবার ত্রিশূল গাই থাকেলে ও আর নড়তে পারবো না। পারবি তুই? তোর উস্তাদের জানের বদলা নিতে পারবি? সেলিম একসময় খুবই ভীত এবং লোভী ছিল। বিপদে পড়লে পালিয়ে যাওয়াই ছিল তার স্বভাব। কিন্তু আজ কাদায় মাখামাখি হয়ে পড়ে থাকা আরিফের মুমূর্ষ মুখটা দেখে তার ভেতরের সব ভয় উধাও হয়ে গেছে। ওস্তাদ তাকে সন্তানের মতো ভালোবাসেন। আজ ওস্তাদের জন্য সে জান দিতেও রাজি। পারমু ফকির বাবা, আপনি মন্ত্র পড়া শুরু করেন। কালু ফকির চোখ বন্ধ করে বিকট শব্দে মন্ত্র পড়তে শুরু করলো। গোরস্থানের বাতাস যেন হঠাৎ করে ভারী হয়ে গেল। সেলিম এক লাফে সেই 8 ফুট গভীর কবরের ভেতর জ্যান্ত পিশাচটার বুকের ওপর গিয়ে পড়ল। সাইরা দে, আমারে সাইরা দে। পিশাচটা তার ধারালো নখ দিয়ে সেলিমের পিঠে খামচে ধরল। সেলিমের পিঠের চামড়া ছিঁড়ে রক্ত বের হতে লাগলো, কিন্তু সে ভ্রুক্ষেপ করল না। সে তার 2 হাত দিয়ে ত্রিশূলটা সোজা করে ধরল পিশাচের বুকের ঠিক মাঝখানে। সেলিম, মারকো, এখনই মার। আল্লাহু আকবার! সেলিম ত্রিশূলটা পিশাচের বুক চিরে সোজা কাদার ভেতর গেঁথে দিল। পিশাচটার শরীর ধনুকের মতো বেঁকে শূন্যে উঠল। তার চোখ থেকে কালো তরল ছিটকে বের হয়ে সেলিমের মুখে পড়ল। এরপর একটা দীর্ঘ হাড় কাঁপানো গোংরানির সাথে সাথে পিশাচের শরীরটা দপাস করে কাদায় লুটিয়ে পড়ল। জলদি উপরে আয় সেলিম, মাটি ফালা, আর এক মুহূর্ত দেরি করিস না। সেলিম দ্রুত কবর থেকে উঠে এলো। তারপর সে আর আরিফ দুজনে মিলে পাগলের মতো কোদাল দিয়ে মাটি ফেলতে শুরু করলো। 5 মিনিটের মধ্যে কবরটা পুরোপুরি ঢাকা পড়ে গেল। কালু ফকির কবরের 4 কোণায়
4টা মন্ত্রপুত লোহার পেরেক পুঁতে দিল, যাতে পিশাচটা আর কোনোদিন বের হতে না পারে। 1 মাস পর আরিফ চায়ের দোকানে বসে আছে। তার ডান পাটা আগের চেয়ে অনেক দুর্বল, হাঁটার সময় লাঠিতে ভর দিতে হয়। সেলিম তার পাশেই বসে আছে। তার পিঠে এখনো পিশাচের নখের দাগ স্পষ্ট। সে এখন আর আগের মতো অলস নেই, অনেক শক্তপোক্ত আর দায়িত্ববান হয়ে উঠেছে। বুঝলেন আরিফ ভাই, আপনারা ওই দিন বেওয়ারিশ লাশটা দাফন করার পর তাইকা ওই মোড়টা খোলা গোরস্থানের দিক দিয়া কেউ আর হাঁটে না। ভালোই তো, মরা মানুষের জায়গায় জিন্দা মানুষের কাজ কি? কিন্তু ভাই, একটা আজব ব্যাপার কি জানেন? ওই গোরস্থানের পাশ দিয়া গেলে নাকি এখন আর মরা গন্ধ আসে না। বৃষ্টির দিন আইলে নাকি খালি সাইড থেকে চামিলি ফুলের সুবাস ছড়াইয়া পড়ে। কথাগুলো শুনে আরিফ আর সেলিম একে অপরের দিকে তাকালো। তারা দুজনই জানে ওই চামেলি ফুলের সুবাস আসলে কোনো শান্তির সুবাস নয়, ওটা ওই গোর পিশাচের নিঃশ্বাসের গন্ধ। মাটির নিচে ত্রিশূলবিদ্ধ হয়ে সে এখনো বেঁচে আছে, আর অপেক্ষায় আছে কবে কোনো লোভী বা বোকা মানুষ এসে তার কবরের মাটি খুঁড়বে।